শেখ হাসিনা যেটা বলেছিলেন গণতন্ত্র না উগ্রবাদ, সেই কথাটা না বললে হয়তো লাইভটা অসম্পূর্ণ থাকে। আসলে তারেক রহমান, ইউনূস এবং জঙ্গিদের অধীনে বাংলাদেশ হলো উগ্রবাদের, আর শেখ হাসিনার হাতে বাংলাদেশ হলো গণতন্ত্রের। সুতরাং গণতন্ত্র প্রতিষ্ঠিত হতে হলে বাংলাদেশকে, শেখ হাসিনাকে বাংলাদেশে এসেই গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে হবে। শেখ হাসিনার যে নিবন্ধন সেটা আমি পড়ে দিয়েছি অলরেডি। সেটা আমি দেখেছি প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি কিছু লেখেন বা বলেন, সেটা শোনার জন্য তার সমর্থকদের মধ্যে অনেক আগ্রহ, ব্যাপক আগ্রহ থাকে। আর সেগুলি যদি ইংরেজিতে হয়, আমি যথারীতি সবসময় অনুবাদ করে আমার ইউটিউবে পোস্ট করি। যারা সেটা শুনতে চান তারা 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 শুনবেন। প্রধানমন্ত্রী তার নিবন্ধে মূল জিনিসটা প্রশ্ন হিসাবে শুরু করেছেন যে বাংলাদেশে কি হবে, গণতন্ত্র না উগ্রবাদ। আমরা দেখছি 2024-এর জুন জুলাই থেকে বাংলাদেশ উগ্রবাদ দ্বারা কবলিত, বাংলাদেশ উগ্রবাদের অধীনে আছে। এখন তার প্রশ্ন যেটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার, যে এটা কি আবার গণতন্ত্রে ফিরে আসবে কিনা, এই বিষয়ে শেষের দিকে যাই। তার আগে যে জিনিসটা দেখতে চাই সেটা হলো তারেক রহমান সাহেব ভারতে যাবেন কি যাবেন না, এই আলোচনাটা কোনোভাবেই থামছে না, কোনো পক্ষ এটাকে থামাচ্ছে না। এটা নিয়ে বাংলাদেশের টক শোতে আলোচনা হচ্ছে, যারা কন্টেন্ট ক্রিয়েট করে তারা এটা নিয়ে কন্টেন্ট ক্রিয়েট করে যাচ্ছেন, এবং ভারতীয় গণমাধ্যমও কিন্তু এই আলোচনাটা জারি রেখেছে। কিন্তু আমরা যদি তারেক রহমান সাহেবের যে প্রেসক্রাইবড পরামর্শ, মানে যে তাদের যে ঘোষিত যে অবস্থান, সেটা যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে আসলে তারেক রহমান সাহেবের ভারতে যাওয়ার কোনো মুখই উনি রাখেননি। অর্থাৎ উনি কোনোভাবেই এই জিনিসটাকে, তিনি যে এখন ভারতে যেতে পারবেন এই অবস্থাটা তিনি আর রাখেননি, যদি না ভারত তার দাবি মতো আপনার ব্যবস্থা গ্রহণ করে। ব্যবস্থাটা খুব সহজ, খুবই আপনার অর্থাৎ তারেক রহমানের দাবিটা অত্যন্ত সুস্পষ্ট। আপনারা জানেন তারেক রহমানের পররাষ্ট্র মন্ত্রণালয়, নিঃসন্দেহে এটা আর বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় নাই। আমরা প্রথম দেখলাম যে একটা রাজনৈতিক সরকার পররাষ্ট্র মন্ত্রণালয়কে পুরোপুরি একটা দলীয় মুখপাত্র হিসাবে, বা মুখপত্র বা পাত্র যেটাই বলুন, সেই হিসাবে ব্যবহার করছে। এটা আর বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এখন নাই। তবে এমনকি ইউনূসের আমলেও কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ধরনের সংযত ভাব রক্ষা করেছিলেন, বিশেষ করে ইউনূসের দস্যুতন্ত্রের যিনি পররাষ্ট্র উপদেষ্টা, যিনি মূলত এই গোটা সিস্টেমের, অর্থাৎ ইউনূসের যে সিস্টেমটা ছিল সেই সিস্টেমের আপনার সবচেয়ে আপনি বলতে পারবেন যে সৎ মানুষ হিসাবে এই তৌহিদ হোসেনকে রাখতে হবে। আমরা কিন্তু ব্রিগেডিয়ার সাখাওয়াতকে ভাবতাম, পরে দেখা গেল যে ব্রিগেডিয়ার সাখাওয়াত চট্টগ্রাম বন্দরে তার ছেলেকে দিয়ে অনেক দুর্নীতি করিয়েছে, আর ইউনূসের সময়টা তো ছিল লুটপাটের। ফলে এই তৌহিদ হোসেনকেই একমাত্র আপনার বেস্ট হিসাবে ধরতে হবে তারেক রহমানের, ইউনূস এবং তারেক রহমান দুই গভর্নমেন্টের মিলে। এই তৌহিদ হোসেনের সময়ও কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয়টা একটা সরকারি প্রতিষ্ঠান হিসাবে আপনি চিনতে পারতেন, এখন সেটাকে মোটেও চেনা যাচ্ছে না। এই দলীয় মুখপাত্রের মাধ্যমে, অর্থাৎ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তারেক রহমান কি করলেন, তিনি প্রথমে 5 আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইন্টারন্যাশনাল মিডিয়ার সামনে কথা বলার পর উনি এই পররাষ্ট্র মন্ত্রণালয় একটা বেশ কড়া পাবলিক স্টেটমেন্ট বা প্রেস স্টেটমেন্ট জারি করেছে, যেখানে তারা বলেছে যে শেখ হাসিনাকে ফেরত দেয়া না দেওয়ার উপর সম্পূর্ণরূপে নির্ভর করছে তারেক রহমানের ভারত যাত্রা। আপনারা জানেন সেই পাবলিক স্টেটমেন্টে, আমি শব্দগুলো আজকে আর ব্যবহার করব না, তারেক রহমান বা সার্বিকভাবে 24-এর জঙ্গিদের যে ঘৃণা, সেই ঘৃণাটা সম্পূর্ণরূপে বের হয়ে এসে 5টা বিশেষণের মাধ্যমে শেখ হাসিনার উপর সেই বিশেষণগুলো তারা আরোপ করেছিল। এইরকম আপনারা জানেন অনেকগুলা, যেমন একটা বলেছিল যে জেনোসাইডার, শেখ হাসিনা ছিলেন জেনোসাইডার, এইভাবে 5টা বিশেষণ দিয়েছিল। এই কাগজটা যদি সারা পৃথিবীতে দেখানো হয়, তাহলে সারা পৃথিবীর মানুষকে কনভিন্স করা সম্ভব 2024-এর জঙ্গি উত্থান
এবং উত্থানকারীরা এবং তাদের সমর্থকরা, তাদের সুবিধাভোগীরা শেখ হাসিনাকে কত ঘৃণা করেন। এবং এটা দিয়ে প্রমাণ করা সম্ভব যে শেখ হাসিনা কোনোভাবেই, শেখ হাসিনা বা তার দল বা বর্তমান আওয়ামী লীগের সমর্থক বা বাংলাদেশের মূলধারা কোনোভাবেই 24-এর জঙ্গি উত্থানরা যতদিন বাংলাদেশ দখলে রাখবে সেখানে কোনো ন্যায় বিচার পাবে না। কারণ ন্যায় বিচারের প্রথম শর্তই হলো যে আপনার ঘৃণাকে সংযত করা। এটা ঘৃণাকে সংযত তো করতেই পারছে না, ঘৃণাকে উগরে দিচ্ছে। ফলে ওই জিনিসটা আসলে আওয়ামী লীগের এখন সুযোগ এসছে কাজে লাগানোর। যেই প্রথম কাগজটা তারা প্রকাশ করেছিল, দ্বিতীয় আরেকটা কাগজ দিয়ে, ওই প্রথম কাগজে তারেক রহমানের সফরের কথা বলা নাই, দ্বিতীয় কাগজটা হলো মূলত প্রথম কাগজটার একটু উন্নত সংস্করণ, যেটাতে তারেক রহমানের ভারত যাত্রাকে পুরোপুরি কন্ডিশনাল করা হয়েছে যে ভারতীয় গণমাধ্যম এবং শেখ হাসিনা গণমাধ্যমে বক্তব্য দেওয়ার মাধ্যমে ভারত ওইটাকে সাবোটাজ করেছে, অর্থাৎ তারেক রহমান ভারত সফর করুন এইটাকে নষ্ট করেছে শেখ হাসিনার সেই বক্তব্য। আসলে দুটো কাগজের পরপর দরকার ছিল না, অর্থাৎ দুটো কাগজ ইস্যু করে তারেক রহমান সরকারও বিষয়টাকে আসলে এটা বন্ধ হয়ে যাক সেটা চান বলে মনে হয় না। আমি দু এক জায়গায় প্রশ্ন করতে দেখলাম যে ওই দ্বিতীয় কাগজটা যেটা ফরেন মিনিস্ট্রির যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র পড়েছিল সেটা কি তার অবস্থান, না এটা সরকারের, না এটা ফরেন মিনিস্ট্রির কোনো অফিসার তার অবস্থান এইভাবে প্রকাশ করে না, ওইটা সরকারের অবস্থান, পুরোপুরি তারেক রহমান সরকারের অবস্থান ছিল। এইভাবে দুইবার ক্রোধের প্রতিক্রিয়া দেখিয়ে তারেক রহমান সরকার কোনোভাবেই আসলে আর ভারত সফর করতে পারেন না, যদি তার দেয়া শর্ত যে শেখ হাসিনাকে তার মুখ বন্ধ করতে হবে। এবং দেখেন এই যে শেখ হাসিনা নাকি ভারতে থেকে এই যে বক্তব্য বিবৃতি যা দেন সেটা নাকি বাংলাদেশকে তিনি কি বলে, বাংলাদেশের এরা ইংরেজিতে বলে বিভিন্ন টক শোতে বাংলাদেশে অস্থিরতা সৃষ্টি করছে। আচ্ছা বলুন তো, শেখ হাসিনা এখন পর্যন্ত যে বক্তৃতা বিবৃতি দিয়েছে সেখানে বাংলাদেশের অস্থিরতা কিভাবে সৃষ্টি হয়েছে এটা কি কেউ কল্পনা করে বের করতে পারবেন? না। কিন্তু আমি জানি যে এই ধরনের কথাবার্তা যখন এরা বলবে, মানে তারেক রহমানের লোকজন টিভিতে এসে বা তার সমর্থকরা, এটা আসলে মূলত বাংলাদেশের মানুষের সামনে শেখ হাসিনার অবস্থানটা এবং শেখ হাসিনা যে একটা কনস্ট্রাকটিভ রোল নিচ্ছেন সেটাই প্রকাশ হবে। কারণ যখনই কেউ টক শোতে বলবে শেখ হাসিনা সেখানে বসে বাংলাদেশকে উচ্ছৃঙ্খল করতে চাচ্ছেন, বাংলাদেশের শান্তি নষ্ট করতে চাচ্ছেন, এটা যদি এইরকম বক্তব্য যদি কোনো মানুষের কানে ঢুকে, সে মানুষের কিন্তু আগ্রহ জানবে যে আমি শেখ হাসিনার কি বলেছেন সেটা শুনি, বুঝতে পেরেছেন? ফলে শেখ হাসিনার ওই বক্তব্য শোনার পর তো ওই মানুষ বুঝবে যে এখানে তো আসলে বাংলাদেশের পরিস্থিতি উত্তেজিত করার মতো কিছু নাই। আর এগুলো তো আমরা সবসময় প্রকাশ করছি। আর তারেক রহমানের সরকার, তার সমর্থক, তার বিশ্লেষকরাও কিন্তু শেখ হাসিনার বক্তব্য যাতে আরো বেশি প্রচারিত হয়, অর্থাৎ আরো বেশি মানুষের বক্তব্যগুলোর প্রতি আরো বেশি মানুষের আগ্রহ তৈরি হয়, সেইটা তারেক রহমানের লোকজনও করছেন। এখন তারেক রহমানের শর্ত, তারেক রহমানের পররাষ্ট্র মন্ত্রণালয় যেই কাগজ দিয়েছে সেটা যদি আপনি শর্ত হিসাবে দেখেন, সেই শর্তটা কি, নিদেন পক্ষে কমপক্ষে শেখ হাসিনার কথা বলা বন্ধ করতে হবে। শেখ হাসিনা কথা বলা বন্ধ করবেন না, তারেক রহমান ভারতে যাবেন না, এইটা তাদের ঘোষিত অবস্থান হয়ে গেছে তারেক রহমান সরকারের। এরপর আমরা কি দেখলাম যে শেখ হাসিনা আবার নিউ দিল্লি পোস্টে তিনি আবার একটা আর্টিকেল লিখেছেন। তাহলে তো ভারত সরকার আবার এটা ভঙ্গ করেছে, কারণ সবাই বলছে যে শেখ হাসিনা ভারত সরকার অনুমোদন দিলে না চাইলে তো এগুলো কিছুই করতে পারে না। কারণ শেখ হাসিনা তো ভারত সরকারের একজন আপ্যায়িত অতিথি, তার মানে হলো শেখ হাসিনার সব ধরনের নিরাপত্তা, স্বাধীনতা সবকিছু কিন্তু ভারত সরকারের হাতে। চাইলে ভারত সরকার এটা বন্ধ করতে পারেন, চাইলে এটা পারেন না। এখন ভারত সরকার তো এটা বন্ধ করছেন না, বন্ধ করলে তো তিনি এত কথা হয়ে যাওয়ার পর তারেক রহমান এইরকম একেবারে কঠোর শর্ত দেওয়ার পর যে শেখ হাসিনার কণ্ঠ রোধ না করলে তিনি ভারত যাবেন না, তাহলে শেখ হাসিনা যখন এতগুলো শর্ত দুইবার দেয়া, বিভিন্ন বক্তব্য, দুইবার তো তারা লিখিত ভাবে দিয়েছে, আপনারা যদি খলিল সাহেব এবং অন্যান্য বক্তৃতাগুলো দেখেন তাহলে কিন্তু ওইটাই প্রতিষ্ঠিত হয়েছে, শেখ হাসিনা কথা বলা বন্ধ করবে, তারপর তারেক রহমান ভারতে যাবেন। সেটা তো হয় নাই, শেখ হাসিনা আবার কথা বলেছেন। তাহলে এখন তারেক রহমান ভারতে যেতে পারেন কিভাবে? আমি জানি না তারেক রহমান ভারতে যাবেন কি যাবেন না। শামা ওবায়েদ বলেছে প্রথম আলোতে যে, মানে আমি দেখলাম প্রথম আলোর একটা প্রতিবেদন, বা শামা ওবায়েদ বলেছে যে তারেক রহমানের ভারত যাওয়া সম্পর্কে তার কাছে কোনো আপডেট নাই।
একটা রাষ্ট্রের পররাষ্ট্র প্রতিমন্ত্রী তারেক রহমান ভারতে যাবেন কি যাবেন না আপডেট নাই, অর্থাৎ ঠিক আছে নতুন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসাবে। আসলে কথাটা হবে যে এই ব্যাপারে বাংলাদেশ সরকার এখনো সিদ্ধান্ত গ্রহণ করেনি। আসলে তারেক রহমান কোনোভাবেই মানিজ্যত রক্ষা করে আর ভারতে যেতে পারছেন না, অর্থাৎ তাকে ভারতে যেতে হলে শেখ হাসিনাকে গ্রেপ্তার করতে হবে অথবা শেখ হাসিনার কণ্ঠরোধ করতে হবে। ভারত সরকার যদি এই কাজটা না করে, তারপরেও তারেক রহমান যদি ভারতে যান, তাহলে এটা কিন্তু তারেক রহমানের একটা নৈতিক পরাজয় হবে। এই ব্যাপারে আপনারা এই ব্যাপারে আসলে এখন পর্যন্ত যা কিছু হয়েছে এইটার আপনি লাস্ট কনক্লুশন এটাই টানতে পারেন যে এখন যদি শেখ হাসিনার কণ্ঠ রুদ্ধ না হয়, ভারত সরকার যদি কণ্ঠ রোধ করে তারেক রহমানকে জানিয়ে না দেন যে যে হ্যাঁ একটা নোট ভার্বাল দিয়ে জানিয়ে দিতে পারেন, অর্থাৎ কূটনৈতিক পত্রের মাধ্যমে যে শেখ হাসিনার কণ্ঠ রোধ করা হয়েছে, তিনি আর কোথাও পাবলিকলি স্টেটমেন্ট দিবেন না, কথা বলবেন না, এটা আমরা নিশ্চিত করেছি, এখন আপনি ভারতে আসুন। ভারত সরকার যদি এইরকম ভাবে লিখিত না জানায়, তারেক রহমান ভারতে যাওয়া মানেই তারেক রহমানের একটা নৈতিক পরাজয়, অবস্থানের আপনার পরিবর্তন। এখন দেখুন এই যে অবস্থাটা দাঁড়িয়েছে, এই অবস্থাটা কি তারেক রহমান বা তিনি যাদেরকে সন্তুষ্ট রাখতে চান তাদের তাদেরকে আর তিনি কতভাবে সন্তুষ্ট রাখবেন? এই অবস্থানটা তো তারেক রহমান ক্রিয়েট না করলেও পারতেন। আমি তারেক রহমানকে ব্যক্তিগতভাবে বলছি, আসলে তারেক রহমানের সরকারকে বলতে হবে, যে তার পররাষ্ট্র মন্ত্রণালয় বা যারা যারা এটা ক্রিয়েট করে আর কি। আমি মনে করি এটা সম্পূর্ণরূপে আপনার একটা পরিহারযোগ্য শর্ত তারেক রহমান আরোপ করেছেন, যেটাতে আসলে আমরা যেটা বুঝি যে তারেক রহমান এই শর্তে জিততে পারবেন না, অর্থাৎ ভারত শেখ হাসিনার কণ্ঠ রোধ করবে না। আপনারা জানেন সাকিব আলী নামে এক এক্স ফরেন সার্ভিস অফিসার, সে এখন এক্সই হতো কারণ সে চাকরি ছেড়েছে, কিন্তু তার চাকরির মেয়াদও থাকতো না, সে যদি চাকরি করতো রিটায়ারমেন্টে যেত, তার এতদিনে রিটায়ারমেন্ট হয়ে যেত। সেই সাকিব আলী হলো লতিফুর রহমান, যে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ছিল 2001 সালে। সেই লতিফুর রহমানের মেয়ের জামাই, অবশ্য মেয়ের জামাই এখন আর বলার দরকার নেই কারণ মেয়ে আর জামাইয়ের মধ্যে এখন বর্তমানে ডিভোর্স হয়ে গেছে। এই সাকিব আলী একটা কথা বলেছে যে এই শেখ হাসিনাকে নিয়ে তারেক রহমান আর ভারত সরকারের মধ্যে যে অচলাবস্থা তৈরি হয়েছে, এইটা শেখ হাসিনার মৃত্যু ছাড়া আর কোনো সমাধান নাই। সাকিব আলী গিলে টিলে বলেছে, বাট কথাটার মিনিং হলো এইটা। এখন এটা সে কতটা অনৈতিক, মানুষের মৃত্যু চাওয়া একজন পাকিস্তানি সেকুলার হিসাবে সাকিব আলীর ওই বক্তব্যে আমি যাচ্ছি না, মানে এখানে খারাপ ভালো, কিন্তু সাকিব আলীর এই বোধোদয়টা বা সাকিব আলীর এই আন্ডারস্ট্যান্ডিংটা এক ধরনের সঠিক। সঠিকটা কি রকম? যদি শেখ হাসিনা আজকে মরে যান, তাহলে ভারত তারেক রহমানের মধ্যে একটা অচল অবস্থা আজকে কেটে যাচ্ছে। আর শেখ হাসিনা যদি আগামী 15 বছর বাঁচেন, তারেক রহমানের সরকার আর ভারত সরকারের মধ্যে এই অচল অবস্থা 15 বছর আপনার লিঙ্গার করবে। যাও এই আপনারা বুঝতে পারছেন, এটা নিয়েও আমি আর বেশি কথা বলতে চাই না। এখন আরেকটা আলোচনা বাংলাদেশে তারেক রহমানের সমর্থকরা করছেন যে ভারত কেন এত উদ্গ্রীব তারেক রহমানকে ভারতে নেওয়ার জন্য। আপাত দৃষ্টিতে তো তাই মনে হয়। ভারত সরকার, বিশেষ করে ভারতের যিনি হাই কমিশনার আছেন, তিনি তো বলছেন যে দুই প্রধানমন্ত্রী একসাথে বসলে অনেক সমস্যার সমাধান হবে। মূলত এইটা, এবং ভারতীয় পত্র পত্রিকায় তারা যে বা ভারতীয় পত্র পত্রিকায় যেসব আলোচনা হয়, এইটার ভিত্তিতে কিন্তু বলা হচ্ছে যে ভারত সরকার কেন তারেক রহমানকে ভারতে নেওয়ার জন্য এত উদ্গ্রীব। আমি মনে করি ভারত সরকার কেন উদ্গ্রীব, এটা হলো যে ভারত সরকার যদি এটা দেখা যায় যে একটা নতুন সরকার এসে ভারত সফর করছে, এইটা ভারত একটা নতুন উদীয়মান পরাশক্তি হিসাবে তার জন্য এক ধরনের গৌরবের বিষয় হতে পারে। যদিও মনে করি যে এই গৌরবের বিষয়টা আসলে কোনো শক্তিশালী চিন্তা থেকে বের হচ্ছে না। ভারত রাষ্ট্রটাও তো আমাদের বুঝতে হবে, বাংলাদেশ রাষ্ট্র, ভারত রাষ্ট্র যারা চালায়, সার্বিকভাবে এখানে চিন্তা শক্তির একটা সীমাবদ্ধতা আছে। তবে এটা তো ওইভাবে আপনি পজিটিভ ওইভাবে বিশ্লেষণ করা ছাড়া তো আর কোনো কারণ নাই। আর বাংলাদেশের জঙ্গিরা যেটা দেখাতে চাচ্ছে, অর্থাৎ তারেক রহমানের সমর্থকরা, যে ভারত সরকার এখন উন্মাদ হয়ে গেছে, তারেক রহমান যদি ভারত সফর না করেন, ভারতের বাণিজ্য যাবে, ভারতের ব্যবসা বাণিজ্য সব যাবে। বাণিজ্যতের কথা বাদ দেন, ব্যবসা বাণিজ্য কি যাবে? তারেক রহমান ভারতে সফর করুন বা না করুন, বাংলাদেশ ভারত থেকে যেসব পণ্য কেনে সেটাকে নাকি তিনি অ্যাভয়েড করতে পারবেন? পারবেন না তো।
ফলে এই যুক্তিটার কোনো মূল্য নাই যে ভারতীয়রা পাগল হয়ে গেছে যাতে ভারতের সাথে ব্যবসা বাণিজ্য বন্ধ না হয়। ব্যবসা বাণিজ্য বরং উল্টোটা বন্ধ হয়ে গেছে, অর্থাৎ বাংলাদেশ ভারতের কাছে কিছু বিক্রি করতে পারবে না, কিন্তু ভারত যা যা বিক্রি করে বাংলাদেশে সেই বিক্রিগুলো কিন্তু অব্যাহত থাকবে। ফলে ভারত কিন্তু এটা ভালোভাবেই জানে যে ওই জায়গাটা বন্ধ হবে না, ফলে বাণিজ্য ক্ষতিগ্রস্ত হবে ভারত। এই জন্য তারেক রহমানকে ভারতে নিতে চাচ্ছে। এইটাও কিন্তু খুব শক্ত যুক্তি না। আমি মনে করি ভারত নিতে চাচ্ছে, এটা স্বাভাবিক ABCD কূটনীতি। আর ভারত নিতে চাচ্ছে কিনা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বা ভারতের কর্তৃপক্ষ থেকে এটা কিন্তু খুব একটা স্পষ্ট না। আমার কেন জানি মনে হয়, আমার আন্ডারস্ট্যান্ডিং হলো যে তারেক রহমান যেমন ভারতে যেতে পারবে না, ভারতও তারেক রহমানকে, এটা কিন্তু আমি বারবার বলে এসেছি, ভারতও চায় না তারেক রহমান ভারতে যাক। অর্থাৎ আমি এটাও বুঝি যে তারেক রহমান যতদিনই ক্ষমতায় থাকুন উনি আসলে ভারতে আলটিমেটলি যেতে পারবেন না। এটা ভারত যাই করুক ওনাকে আসলে ঠিকভাবে ওনার শর্ত তো গ্রহণ করবেই না, কোনো শর্তেই আসলে তারেক রহমানকে গ্রহণ করবে না। তারেক রহমানকে ভারত যেতে হলে একটু অপমান মাথায় নিয়েই যেতে হবে, সেই অপমান আসলে তারেক রহমান কোনোভাবে কাটাতে পারবেন না। আমরা এটা দেখি কি হয়। আরো একটা জিনিস দেখেন, বাংলাদেশে যারা তারেক রহমানের পক্ষে যারা কন্টেন্ট ক্রিয়েট করে বা টক শো করে, যারা বুদ্ধিজীবী তারেক রহমানের, এদের চিন্তার দৌড়, চিন্তা কত প্রখর, এমনকি গোলাম মাওলা রনি পর্যন্ত এরা পেঁচিয়ে ঘুরিয়ে যেটা বলে না কিন্তু বলতে চায় যে ভারত তারেক রহমানকে এখন সফরে নিয়ে হানি ট্র্যাপ করবে। হানি ট্র্যাপ কথাটা আপনারা সবাই জানেন। সোজা কথাই হলো যে তারেক রহমানকে ভারত সরকার ভারতে নিতে চাচ্ছে এই জন্য যে তারেক রহমান যখন ভারতে থাকবেন 2 রাত বা 3 রাত রাত্রি যাপন করবেন, তখন তারেক রহমানের বিছানায় একটা সুন্দরী নারীকে পাঠিয়ে দেওয়া হবে ভারত সরকারের তরফ থেকে, সেইটাকে ছবি তোলা হবে, সেই ছবি রেখে দিয়ে তারেক রহমানকে ব্ল্যাকমেইল করবে। আমি না অবাক হয়ে যাই বাংলাদেশে। আমি যে আপনারা নিশ্চয়, আমি পাকিস্তানি সেকুলার নামে আরেকটা বক্তব্য রাখবো, ভিডিওতে ছাড়বো। বাংলাদেশের যারা পাকিস্তানি সেকুলার, এই যে তারেক রহমানের সমর্থকরা, বুদ্ধিজীবী যারা যারা এগুলা ব্যাখ্যা করে, আপনারা দেখেন তাদের চিন্তা কত উর্বর। একজন প্রধানমন্ত্রী সেখানে যাবে, সে সাথে তার স্ত্রী থাকতে পারে, তার কন্যা থাকতে পারে, নাও থাকতে পারে, শত শত সিকিউরিটির লোক থাকবে, তারেক রহমানের নিজস্ব সিকিউরিটির লোক থাকবে, SSF এর লোক থাকবে, আশেপাশে হোটেলে এদেরকে জায়গা দিতে হবে, এটা একটা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস। এই জায়গায় ভারত সরকার তারেক রহমানের বিছানায় নারী পাঠিয়ে ছবি বা ভিডিও তুলে রাখবে, এই জল্পনা কল্পনা তারা ছাড়াচ্ছে। এবং এরা মুখে বলে না, কিন্তু ওই ঘটনাটা হানি ট্র্যাপ ব্যাখ্যা করে এবং বলে যে তারেক রহমান গেলে এই ধরনেরও বিপদ হতে পারে। বুঝতে পারছেন আপনারা এই বুদ্ধিজীবীগুলার মানে মাথা কত উর্বর? আমাদের দৃষ্টিতে এটা আসলে পাগলামি মনে হতে পারে, আমরা যারা আসলে যুক্তির চর্চা করি, বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের লোক, যে এরা তো উন্মাদ হয়ে গেছে। আসলে দেখুন, উন্মাদ তো হয়ে গেছে এবং এই উন্মাদনাটাকে অনেকে কিন্তু গ্রহণ করে। এই যে কিছুদিন আগে দেখেছেন সলিমুল্লাহ বলল যে বঙ্গবন্ধুর আমলে বাকশাল রচনা করে 10,000 মানুষের চামড়া উৎপাদন করা হয়েছে, অর্থাৎ তাদের গরুর চামড়া যেভাবে খালাই করা হয়, খালাই শব্দটার আরো বাংলা নিশ্চয়ই সুন্দর শব্দ আছে, মনে আছে না এই মুহূর্তে, কোরবানিতে বা অন্যান্য সময় গরু জবাই করে, ছাগল জবাই করে যেভাবে চামড়াটাকে আপনার আলাদা করা হয়, সেইভাবে নাকি 10,000 মানুষের চামড়া আলাদা করা হয়েছিল বঙ্গবন্ধু বাকশাল গঠনের পর। এটা সলিমুল্লাহ খান বলেছে। আপনারা চিন্তা করতে পারেন, এটাকে আপনার আপাতত দৃষ্টিতে মনে হবে যে পাগলামি, কিন্তু বাংলাদেশের স্বাধীনতা বিরোধীরা এগুলা বিশ্বাস করে এবং এইটাকে শেখ কামাল ব্যাংক ডাকাতি করেছে, এটা বাংলাদেশের অনেক এই স্বাধীনতা বিরোধীরা বিশ্বাস করে না। এইভাবে কিন্তু তারা জিনিসগুলা উৎপাদন করে বা বক্তব্যগুলা রাখে, কিন্তু বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের মানুষরা এগুলোকে গুরুত্ব সহকারে এগুলা নিয়ে কথা বলার আসলে প্রয়োজনীয়তা অনুভব করেন না। আমি মনে করি যে এগুলো নিয়ে কথা বলার প্রয়োজনীয়তা আছে এবং আমি যথারীতি কথা বলে যাব। আশা করি বন্ধুরা আপনারা আমার কথাগুলো শুনবেন, কারণ ওরা যাই বলে সেটাই ইতিহাস হয়েছে। আপনারা আরেক পাকিস্তানি সেকুলার মহিউদ্দিনের দেখেছেন, সে বলেছে যে জাতির পিতা যদি কাউকে করতে হয় রেড টিফকে করো। রেড কে এক ইংরেজ, যিনি সীমানা নির্ধারণ করেছিলেন। হ্যাঁ, এই হলো গিয়ে পাকিস্তানি সেকুলারদের চিন্তার দৌড়। তাদের সর্বশেষ চিন্তা যেটা একেবারে সবাই বলার চেষ্টা করছে, যারা তারেক রহমানের পক্ষে বিশ্লেষণ করেন, তারেক রহমানকে ভারত দ্রুত ভারতে নিতে চায়, কারণ হলো তাকে হানি ট্র্যাপ করা হবে। ও মাই গড,
আমাদের আর কিছু মানে পেরিফেরিতে কিছু জঙ্গি আছে, তারা বলছে যে তারেক রহমান ভারতে না গেলে ভারতের ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাবে। আসলে কি ভারতের ব্যবসা বাণিজ্য বন্ধ হবে? তারেক রহমান যদি ভারতে না যান, এটা তারেক রহমানের ক্ষতি। আর আপনি বলবেন যে বাংলাদেশেরও ক্ষতি। বাংলাদেশের ক্ষতি কি তারেক রহমান, ইউনূস বা 2024-এর জঙ্গিরা কি বাংলাদেশের ক্ষতিকে কোনো পাত্তা দেয়? পাত্তা দেয় না, কারণ ওরা জানে যে বাংলাদেশের ক্ষতি আমরা যতই করি, বাংলাদেশের মানুষ সাড়া দেয় অতি অতি দেরিতে। আর শেখ হাসিনা যদি বাংলাদেশের, মনে করেন যে 1 ঘন্টা লোডশেডিং হলো, বাংলাদেশের মানুষ রাস্তায় বের হয়ে যাবে। এই যে দুটা বড় পার্থক্য আছে আমাদের পুরা ন্যাশনাল সাইকিতে। শেখ হাসিনাকে সব হবে তগদ নগদ, তারপরে কেবল শেখ হাসিনা ক্ষমতায় থাকতে পারবেন। আর 2024-এর জঙ্গি কোয়ালিশনের কারো বাংলাদেশকে কিছু দিতে হবে না, বাংলাদেশ ধ্বংস হওয়া পর্যন্ত তারা ক্ষমতায় থাকতে পারবেন। এই অবস্থাটা নিয়ে আমাদের অনেক কাজ করার আছে না? এগুলো নিয়ে আসলে আমি কথা বলার চেষ্টা করছি বন্ধুরা। আজকে আরেকটা জিনিস বলে শেষ করি। তারেক রহমানের ভারত সফর ইত্যাদি, পররাষ্ট্র মন্ত্রণালয়ের অত্যন্ত কঠোর 2টা বক্তৃতার পর ভারতের ফরেন মিনিস্ট্রি একটা আপনার দিয়েছে, কি বলে, একটা প্রতিক্রিয়া দিয়েছে, সেটা আমি একটু পড়ি। এই প্রতিক্রিয়াতে নতুন কিছু নাই, তবুও পড়ি। সেটা হলো, ইন্ডিয়া ডিজায়ার্স পজিটিভ, কনস্ট্রাকটিভ অ্যান্ড ফরওয়ার্ড লুকিং রিলেশনস উইথ বাংলাদেশ based on mutuality of interests and reciprocity. আপনি এই জায়গায় কোনো ভুল ধরতে পারবেন? যে ভারত চায় ইতিবাচক, গঠনমূলক এবং ভবিষ্যৎমুখী সম্পর্ক। বেসড অন মিউচুয়ালিটি অফ ইন্টারেস্টস অ্যান্ড রিসিপ্রোসিটি, পারস্পরিক স্বার্থ এবং আদান প্রদানের উপর ভিত্তি করে। বুঝেছেন? এই লাইনটার তর্জমা হচ্ছে, ভারত বাংলাদেশের সাথে ইতিবাচক, গঠনমূলক, ভবিষ্যৎমুখী সম্পর্ক চায়, যার ভিত্তি হবে পারস্পরিক স্বার্থ রক্ষা এবং পারস্পরিক লেনাদেনা। একদম সোজা, এখানে আর কোনো কিছু নেই। তারপরে তারা বলছে, আওয়ার পজিশন অন দ্য প্রেস কনফারেন্স বাই ফরমার পিএম নিডস নো রিপিটেশন। তারা বলছে যে আগের প্রধানমন্ত্রী, অর্থাৎ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে যে প্রেস কনফারেন্স করেছেন, সেটা সম্পর্কে ভারতের অবস্থান আগেই জানিয়েছে, এখন আর জানানোর দরকার নেই। সেই জানানোটা কি আপনাদের নিশ্চয়ই মনে আছে। ভারত সরকার বলেছিল যে শেখ হাসিনার প্রেস কনফারেন্স যে আয়োজন হচ্ছে তার উপর আমাদের কোনো হাত নেই, অর্থাৎ ভারত কারো বাক স্বাধীনতায় হস্তক্ষেপ করে না, এই কথাটা যদি ট্রান্সলেশন করা হয়। আরেকটা কথা তারা বলেছিল যে ভারত সরকার শেখ হাসিনা ওইখানে কি বলেছেন না বলেছেন সেটার সাথে একমত পোষণ করে না। এই একমত পোষণ না করার সাথে আমার একটা সমালোচনা ছিল অতীতে, আমি এটাই এখন আর বলতে চাচ্ছি না। আরেকটা বলেছে, অন দ্য ইস্যু অফ এক্সট্রাডিশনস আওয়ার কনসিস্টেন্ট পজিশন হ্যাজ বিন দ্যাট দিস রিকোয়েস্টস আর বিং এক্সামিনড as part of our established processes. আর ওই যে ওরা বার্তা দিলেই বারবার বলে না তারেক রহমানের ফরেন মিনিস্ট্রি, যে শেখ হাসিনাকে এক্সট্রাডাইট মানে শেখ হাসিনাকে ফিরিয়ে দিন, আমাদের যে প্রত্যর্পণ চুক্তি আছে সেই অনুযায়ী। সেখানে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে যে এইটা আমরা পরীক্ষা নিরীক্ষা করছি, আমাদের যে প্রতিষ্ঠিত পদ্ধতি আছে সেই পদ্ধতিগুলা কি, আইনের বিষয় আছে, যেই দেশে তারা কাউকে পাঠাবে তার নিরাপত্তা ইত্যাদি সংক্রান্ত অনেক কিছু আছে। এবং আপনারা ইতিমধ্যে জানেন যে এই বিষয়টা ভারতের হাইকোর্টে উঠেছে। মজার বিষয় কি জানেন? মজার বিষয় হলো যে এক্সট্রাডিশন ট্রিটি কথাটা বলাটাই হলো শেখ হাসিনার প্রতি একটা অপমান। এই অপমানটা কিন্তু আমরা 2024-এর জঙ্গি উত্থানের সকল সদস্যরা শেখ হাসিনার প্রতি এসব অপমান করে যাচ্ছে, অব্যাহত রেখেছে, এবং আমাদেরকে কিন্তু সময় মতো শেখ হাসিনার প্রতি যে কোনো অপমানের আপনার পূর্ণ বলিষ্ঠ জবাব দিতে হবে, এবং এমন ভাবে প্রতিদান দিতে হবে যে ভবিষ্যৎ বাংলাদেশে আর কখনো যেন বঙ্গবন্ধু এবং শেখ হাসিনার প্রতি এই ধরনের অপমান কেউ করতে না পারে। আমি বলছি না যে সমালোচনা সবাই করতে পারে, সমালোচনার প্রতি রাইট দিতে হবে, সমালোচনার রাইট আমরা বিশ্বাস করি, এটা মানুষের গণতান্ত্রিক অধিকার। কিন্তু এই ধরনের অপমানকে আমরা কিন্তু শেখ হাসিনার সমর্থকরা, সৈনিকরা আমরা কখনো সহ্য করব না। বন্ধুরা, আপাতত এইটাই আমার মনে হয়। এই ইস্যুটা আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। এই নিয়ে যত তর্ক বিতর্ক হচ্ছে এটা দুই পক্ষেই আছে, বাট বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান শেখ হাসিনার কণ্ঠ রোধ করে ভারত সরকার তাকে গ্যারান্টি দিলেই কেবল তিনি সম্মানজনকভাবে ভারতে যেতে পারেন, আর সেটা না দিলে যদি তিনি যান ভারতে, সেটা হবে তার মাথা হেড করে যাওয়া। আমি মনে করি, আমি কিন্তু শুরু থেকেই বলেছি, তারেক রহমান সাহেবের চীন সফরের পর থেকে আমি বলে আসছি যে তারেক রহমানের আসলে ভারত সফর হবে না। যদি হয় সেটা হবে তার নিজের ঘোষিত যে
অবস্থান তিনি অলরেডি ঘোষণা করে দিয়েছেন, সেখান থেকে পেছনে সরে আসা। এখন পেছনে সরে এসে তারেক রহমান ভারতে যাবেন কি যাবেন না, আর যেতে চাইলে ভারত সরকার আবার তাদের যে চাণক্য নীতি, সেই নীতির অধীনে কি ধরনের প্রতিবন্ধকতা তৈরি করে, এক হাতে ডাকলো আর এক হাতে এমন কিছু দিয়ে দিল যে যেতে পারছে না, সেটা হয় কিনা আমার মনে হয় সেরকমই হবে। তবে যথারীতি সব তথ্য আপনাদের কাছে উপস্থাপন করব। বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে আমাদের নিয়মিত লাইভে। এছাড়াও আমি স্পেশাল লাইভ গুলাও করি। আশা করি আপনারা আমার বক্তব্যকে চারিদিকে ছড়িয়ে দিবেন, কারণ আমাদের উদ্দেশ্য হলো বাংলাদেশে, আচ্ছা ওই যে শেখ হাসিনা যেটা বলেছিলেন গণতন্ত্র না উগ্রবাদ, সেই কথাটা না বললে হয়তো লাইভটা অসম্পূর্ণ থাকে। আসলে তারেক রহমান, ইউনূস এবং জঙ্গিদের অধীনে বাংলাদেশ হলো উগ্রবাদের, আর শেখ হাসিনার হাতে বাংলাদেশ হলো গণতন্ত্রের। সুতরাং গণতন্ত্র প্রতিষ্ঠিত হতে হলে বাংলাদেশকে, শেখ হাসিনাকে বাংলাদেশে এসেই গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে হবে। শেখ হাসিনার যে নিবন্ধন সেটা আমি পড়ে দিয়েছি অলরেডি।